রুদ্রপুর নামের এক ছোট্ট গ্রামের শেষ মাথায় একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর আছে। সেই ঘরের উঠানে বড় বোন মণি সকালে বেচার জন্য টাটকা সবজি জুড়িতে পাচ্ছিল, আর ছোট বোন আঁখি তখন একটা ছেঁড়া চাদরে গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। মা বাবা চলে যাওয়ার পর এই দুনিয়ায় দুজনের একই অন্যের ছাড়া আর কেউ ছিল না। আঁখি, দেখ সূর্য মাথার উপরে উঠে গেছে। আজ হাটে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে ভালো জায়গাটা আর কেউ দখল করে নেবে। দিদি, আর একটুখানি, গতকাল গভীর রাত পর্যন্ত যখন আপনি সবজি ধুয়ে ঝুড়িতে সাজাচ্ছিলেন, তখন তো আমিও আপনার পাশে জেগেছিলাম। ঘুমটা এখনো পুরো হয়নি। কিন্তু আমরা যদি পরিশ্রম না করি তাহলে এই সপ্তাহে আমাদের ঘরের উনুনই জ্বলবে না। চল তাড়াতাড়ি মুখ ধুয়ে নে, আজকে সবজি বিক্রি হলে সন্ধেবেলা তোর জন্য গুড় নিয়ে আসবো। ঠিক তখনই উঠানের বাইরে সবজির ঠেলা নিয়ে রমেশ কাকা এসে হাজির হন, যার কাছ থেকে দুই বোন রোজ বাকিতে টাটকা সবজি নেয়। আরে রমেশ কাকা এসে গেছেন, আজ কি কি এনেছেন? এসে গেছি মা, ক্ষেতের টাটকা পালং আর ফুলকপি এনেছি, হাতে হাতে বিক্রি হয়ে যাবে। কিন্তু মা, গত সপ্তাহের বাকি টাকাটা কিন্তু এখনো জমে আছে। জানি, কাকা শুধু আজকের সবজিটা দিন, হাটে বিক্রি হলেই আপনার সব হিসেব মিটিয়ে দেব। আমার উপর বিশ্বাস রাখুন। তোমার উপর আমার বিশ্বাস আছে মা। বেলা বেড়ে গেছে। দুই বোন গ্রামের হাটে একটা পুরনো বস্তা পেতে নিজেদের সবজি সাজিয়ে বসে। হাটে তখন খুব ভিড়। নিয়ে নিন টাটকা সবজি, ক্ষেত থেকে এইমাত্র তোলা সবুজ পালং আর লাল লাল টমেটো, একদম তাজা আর সস্তা। ঠিক তখনই শহর থেকে আসা বুদ্ধিমান যুবক অনিকেত সেখানে এসে পৌঁছায়। আরে মনি, আজ তোমার সবজি দেখে মনে হচ্ছে পুরো হাটের সবচেয়ে টাটকা সবজি এখানেই আছে। আসুন অনিকেত দাদা, আজ সকালেই ক্ষেত থেকে তোলা হয়েছে এগুলো। বলুন কি দেব? আমাকে 2 কিলো টমেটো দিয়ে দাও। আচ্ছা মনি, এত ছোট বয়সে তোমরা দুবোন যা খাটুনি খাটো, বড় বড় লোকেও পারে না। আর এই ছোট্ট আখিও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। হ্যাঁ অনিকেত দাদা, আমি তো দিদির সবচেয়ে বড় সাহায্যকারী। আমি সবজি ওজন করতে দিদির হাতে হাত লাগাই। সাবাস আখি, এই নাও মনি টাকা। আর হ্যাঁ, কখনো কোনো দরকার হলে আমাকে বলতে সংকোচ করো না। সন্ধ্যা নামতেই সারাদিনের ক্লান্তির পর দুই বোন গ্রামের রামানন্দ শেঠের বড় বাড়িতে কাজ করতে পৌঁছায়। বারান্দায় তখন কমলা বসেছিল। এসে গেছে দুই রাজকন্যে। সারা দিন হাটে বসে সবজি বেচো, আর সন্ধেবেলা মুখ তুলে এখানে চলে আসো। ওদিকে সারা উঠোনে ঝাঁট পড়ে আছে, বাসনে স্তূপ জমে আছে। তোমাদের বাপের চাকর এসে এসব করবে নাকি? না গিন্নিমা, একটু হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি সব বাসন মেজে দিচ্ছি, আর উঠোনেও ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব এসেছে দরদির দল। তাড়াতাড়ি হাত চালাও, বিনা পয়সার রুটি খেতে হলে ঠিক সময়ে এসে যাও। আমার কপালটাই পুড়েছিল যে দুই অপার বুঝা আমার ঘাড়ে এসে পড়ল। কমলার বিস্মাকা কথায় আখির চোখে জল এসে যায়। কিন্তু মনি চোখের জল গিলে চুপচাপ বাসন মাজতে শুরু করে। দেখতে দেখতে রাত গভীর হয়ে যায়। এই মা দাঁড়া, এই ন্যাটলেটা আজকের বেঁচে যাওয়া রুটি আর ওই কোণে রাখা পুরনো সবজিটাও নিয়ে যা, না হলে সকালে তো ফেলেই দিতে হবে। কিন্তু শেঠ বাবু, এই রুটিগুলো তো বাসিয়া শুকিয়ে গেছে। যা পাচ্ছ চুপচাপ নিয়ে নাও, এখানে কোনো লঙ্গরখানা চলছে না। যাও এবার বেরো। মনি মাথা নিচু করে ছোট বোনের হাত ধরে অন্ধকার পথ ধরে হাঁটতে থাকে। দিদি, আমার এই শুকনো রুটি খেতে ভালো লাগে না। এর থেকে কেমন বিচ্ছিরি গন্ধ আসে।
আমাদের কপালে কি সারা জীবন এই বেঁচে যাওয়া বাজে খাবারই লেখা আছে? আমরা এত গরিব কেন দিদি? কাঁদিস না আমার সোনা। দেখ, এই রুটিটা একটু নরম, আমি এটা একটু জলে ভিজে তোকে খাইয়ে দিচ্ছি। তুই খেয়ে নে আমার জান। মা বাবা আমাদের ছেড়ে চলে গেল কেন দিদি? ওরা থাকলে আমাদের কখনো গিন্নিমার বকুনি শুনতে হতো না। আমার খুব ভয় করে। আমি তো আছি তোর সঙ্গে। যতদিন তোর এই দিদি বেঁচে আছে, তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখ, এখন অন্ধকার আছে না, কিন্তু অন্ধকার কখনো চিরকাল থাকে না। যেমন একটা বীজকে আগে মাটির অন্ধকারে চাপা পড়তে হয়, পচতে হয়, তবেই সে ফুঁড়ে বেরিয়ে সবুজ গাছ হয়ে ওঠে। আমাদের খারাপ সময়টাও আমাদের ঠিক সেভাবেই পোড়াচ্ছে আঁখি। আমাদের ভালো দিন নিশ্চয়ই আসবে। মণি নিজের ভাগের নরম রুটিটাও বোনকে খাইয়ে দেয়, আর আঁকি খেতে খেতে তারই কুলে ঘুমিয়ে পড়ে। আরে, এই দরজার সামনে কে রেখে গেল টাটকা সবজি আর সঙ্গে আটা গুড়ের একটা ছোট্ট পুটুলি? আঁখি, ও আঁখি, একটু দৌড়ে বাইরে আয় তো। কি হলো দিদি? তুমি এত সকালে কেন অস্থির হয়ে পড়েছ? এই দেখ, রাতে তো এখানে কিচ্ছু ছিল না। এই টাটকা সবজি, এই চাল ডাল কে রেখে গেল? আরে বাহ দিদি, এই ফুলকপিটা তো একদম টাটকা। এবার তো আজ আমাদের বাজার থেকে কিছু কিনতেও হবে না। কিন্তু রাতের অন্ধকারে আমাদের এই ভাঙা ঘর পর্যন্ত কে আসতে পারে? রমেশ কাকা নয় তো? রমেশ কাকা তো নিজেই কষ্টের সৃষ্টি সংসার চালান। উনি কেন আমাদের বিনা পয়সায় এত কিছু দেবেন? কেউ একজন আছে যে লুকিয়ে লুকিয়ে আমাদের সাহায্য করছে। যেই করুক, তার মনটা সত্যি অনেক বড়। অন্তত আজ তোকে সেই বাসি রুটি খেতে হবে না। বেলা বাড়ল, হাটে রোজকার মতো ভিড়। দুই বোন সবজি বেচছিল, কিন্তু ওদের মনে তখনও রাতের সেই অচেনা দেবদূতের প্রশ্নটা ঘুরছিল। আঁখি, আজ আবার সকালে দরজার সামনে একটু চাল আর ডাল রাখা ছিল। আমি তো বুঝতেই পারছি না এই অচেনা সাহায্যকারীটা কে। দিদি, আমার তো পাকা বিশ্বাস যে ওটা অনিকের দাদা। আপনি খেয়াল করেন না, উনি হাটেও তো আমাদের সঙ্গে কত ভালোবেসে কথা বলেন। অনিকের দাদা শহরের পড়াশোনা জানা বড় মানুষ। উনি মাঝরাতে অন্ধকারে আমাদের এই ঝুপড়িতে কেন আসবেন? আর কিছু না জেনে কোনো অচেনা লোকের নাম নেওয়া ঠিক নয়। গ্রামের লোকে শুনলে শুধু শুধু কথা বানাবে। চল, চুপচাপ নিজের কাজ কর। দুপুরবেলা রামানন্দ শেঠ হাট থেকে ফিরছিলেন। ঠিক তখনই গ্রামের বুদ্ধিমান বয়স্ক মানুষ রতন দাদা তাকে রাস্তার মাঝেই থামিয়ে দেন। রামানন্দ, একটু দাঁড়াও, একটা জরুরি কথা ছিল। আরে রতন দাদা, বলুন, সব ভালো তো? রামানন্দ, কিছু মনে করো না, কিন্তু পুরনো বন্ধু হিসেবে বলছি, গোটা গ্রাম দেখে আর নানা কথা বলে তোমার পরম বন্ধু নরেশের মেয়েরা যে মরার আগ পর্যন্ত তোমাকে বিশ্বাস করেছিল, আজ হাটে সবজি বেচতে বাধ্য হচ্ছে, আর তোমারই বাড়িতে চাকরানির মতো বাসন মাজছে। তোমার তো নিজের কোনো সন্তান নেই রামানন্দ, তাহলে কেন নিজের বন্ধুর এই আমানুতকে বুকে টেনে নাও না? ওদের মেয়ের মতো ভালোবাসা দাও। নরেশের আত্মা শান্তি পাবে, আর গ্রামে তোমার সম্মানও বাড়বে। রতন দাদা, মুখ সামলে কথা বলুন। আমি কি এখানে বেতিমখানা খুলে রেখেছি? ওদের বাপের যা কিছু ছিল সব তো ওর চিকিৎসাতেই শেষ হয়ে গেছে। এখন কি আমি অন্যের ছেলেমেয়ের বোঝা নিজের ঘাড়ে তুলে নেব? আমার বাড়ির বেঁচে যাওয়া খাবার খেয়ে ওদের পেট ভরছে, এটাই ওদের জন্য অনেক। যেমন তোমার ইচ্ছে রামানন্দ, আমি তো শুধু মানবতার খাতিরে বোঝালাম। বাকি সময় সবার হিসেব নিজের কাছে রাখে। রামানন্দ দ্রুত পায়ে এগিয়ে যান, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভেজা ভাব ছিল, যেটা তিনি তাড়াতাড়ি মুছে ফেলেন।
সেই সন্ধ্যাবেলা ঘরের ভেতরে আঁখি আজ খুব মনমরা আর ভয়ে জড়সড় হয়ে বসেছিল। কি হলো আমার সোনা, আজ খাচ্ছিস না কেন? দেখ, আজ তো আমি তোর পছন্দের পায়েস বানিয়েছি। দিদি, তুমিও কি একদিন আমাকে ছেড়ে চলে যাবে? আরে এ কি পাগলের মতো কথা! আমি তোকে ছেড়ে আর কোথায় যাব? তুই ছাড়া এই দুনিয়ায় আমার আছেই বা কে? আজ হাটে এক কাকি বলছিল যে দিদি এখন বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আর শ্বশুর বাড়ি চলে যাবে। দিদি, তুমি যদি সত্যিই চলে যাও তাহলে আমার কি হবে? গিন্নিমা তো আমাকে বাঁচতেই দেবে না। আমি তোমাকে ছাড়া এই ঘরে একা কি করে থাকবো? আরে আমার পাগলি, তুই তো আমার নিঃশ্বাস। আকাশ ভেঙে পড়ুক বা মাটি ফেটে যাক, তোর এই দিদি তোকে কখনো একা ফেলবে না। আমার বিয়ে যেখানেই হোক, আমার আঁখিও আমার সঙ্গেই থাকবে। এবার এসব ভাবা বন্ধ কর আর চুপচাপ পায়েসটা খেয়ে নে। ওদিকে বাড়ি ফিরে রামানন্দ রতন দাদার ওই কথাটা নিজের স্ত্রী কমলাকে বলে দেন। শুনতেই কমলা আগুন হয়ে ওঠে। কি বলল এই রতন যে আমরা ওই অপয়াদের চিরকালের জন্য বাড়িতে রেখে দেব? আরে আমি তো বলি ওদের এই চৌকাঠে ছায়া ফেলাও আজ থেকে বন্ধ। আরে ভাগ্যবতী, এত চড়ছো কেন? আমি তো রতনকে তখনই পরিষ্কার মানা করে দিয়েছি। তুমি শুধু শুধু নিজের শরীর খারাপ করছো। শান্ত হও। না, গ্রামের লোকে আমার নামে পঞ্চায়েত জোড়া শুরু করেছে যে আমি এতিমদের দিয়ে ব্যাগার খাটাই। আমার বদনাম হচ্ছে। ঠিক করে ফেলেছি, কাল থেকে ওই দুজন এই বাড়িতে কাজ করতে আসবে না। আমি নিজের কোমর ভেঙে ফেলবো, নিজে বাসন মাজবো, কিন্তু ওই অপয়াদের নিজের চৌকাঠে এক পাও রাখতে দেব না। ঠিক আছে, যেমন তুমি বলো। পরের দিন সন্ধ্যাবেলা মণি আর আঁখি রোজকার মতো কাজের জন্য বাড়িতে পৌঁছায়, কিন্তু আজ কমলা চৌকাঠে হাত কুটিয়ে চোখে আগুন নিয়ে দাঁড়িয়েছিল। থাম, ওখানেই দাঁড়া হতভাগী। এই চৌকাঠে আর এক পাও এগোবি না। কি হলো গিন্নিমা? আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? কালকের বাসন তো আমি চকচকে করে দিয়েছিলাম। ভুল? তোদের দুজনের এখানে আসাটাই সবচেয়ে বড় ভুল। গোটা গ্রামে আমার নামে পঞ্চায়েত জুড়ছে। যা, ফিরে যা। আজ থেকে আমার বাড়ির কোনো কাজ তোদের করতে হবে না। গিন্নিমা আমাদের কাজ থেকে তাড়িয়ে দেবেন না? রাতে যে বেঁচে যাওয়া রুটিটা নিয়ে যাই, সেটা ছাড়া আমরা খাবো কি? আমরা যে না খেয়ে মরে যাব। তাহলে গিয়ে কোথাও মর। আমার কপালে কি তোমাদের বাপ ঋণ লিখে রেখে গেছে? এবার এই চৌকাঠে নিজের অপয়া মুখ আর দেখাবি না। বেরো এখান থেকে। এই বলে কমলা জোরে দরজা বন্ধ করে দেয়। মণি নিজের ভয় পাওয়া বোনের হাত ধরে খালি হাতে ভারী মনে ফিরে যায়। আজ ঘরে উনুন জ্বলেনি। দুই বোন অন্ধকারে ক্ষুধায় বসেছিল। দিদি, খুব জোরে খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। আজ তো সেই শুকনো রুটিও নেই। এবার আমাদের কি হবে? আমরা কি না খেয়েই থাকবো? হিম্মত হারাস না আমার সোনা। এই দুনিয়ায় ভালো মানুষই এখনো বেঁচে আছে। যখন চারদিকে অন্ধকার নামে, তখনই কোথাও না কোথাও থেকে একটা আলোর ঠিক বেরিয়ে আসে। তোর মনে আছে না সেই অচেনা সাহায্যকারীর কথা, যে রোজ আমাদের দরজায় খাবার রেখে যায়? কিন্তু দিদি, সে তো সকালে আসে, তাই না? ততক্ষণে এই লম্বা রাতটা কাটবে কি করে? আজ আমরা ঘুমাবো না আঁখি, আজ সারা রাত জেগে থাকব। যে লোকটা লুকিয়ে আমাদের না খেয়ে মরা থেকে বাঁচাচ্ছে, আজ আমি তার মুখ দেখেই ছাড়ব। আজ আমরা দরজার পেছনে লুকিয়ে তার অপেক্ষা করব। রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। খিদে আর ঘুমের সঙ্গে লড়াই করতে করতে দুই বোন দরজার ধারে চোখ রেখে বসে রইল। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ হলো।
ছায়ামূর্তি কাঁধে পুটলি নিয়ে এলো আর চুপচাপ সেটা দরজায় রেখে ফিরে যেতে লাগলো। দাঁড়াও, কে তুমি? রোজ রাতের অন্ধকারে লুকিয়ে আমাদের দরজায় সাহায্য কেন রেখে যাও? ছায়ামূর্তিটা ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়ায়। চাঁদের হালকা আলোয় তার মুখ দেখে দুই বোন একদম অবাক হয়ে যায়। শেঠবাবু, আপনি এত রাতে চোরের মতো লুকিয়ে আমাদের জন্য খাবার আনেন, কিন্তু কেন? দিনের বেলা তো আপনার বাড়ি থেকে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই কথা শুনে রামানন্দের চোখে জল উপচে আসে। তিনি সেখানেই মাটিতে বসে পড়েন। বছরের পর বছরে চেপে রাখা যন্ত্রণা আজ চোখের জল হয়ে বেরিয়ে আসে। যখন আপনি আমাদের ভালো খাবার দিতেই পারতেন, তখন সন্ধেবেলা ওই বাসি রুটিগুলো কেন দিতেন শেঠবাবু? দিনের বেলা এত ঘেন্না আর রাতে লুকিয়ে আমাদের পেট ভরানো, আপনার সত্যিটা কি? আমাকে মাফ করে দাও আমার মায়েরা। এটা কোনো লোক দেখানো নয়, আমার বড় অসহায়তা। আমি তোমাদের গিন্নিমার সামনে খুব দুর্বল। কমলা যদি এতটুকুও টের পেত যে আমি তোমাদের সাহায্য করছি, তাহলে সে বিরাট অশান্তি বাঁধিয়ে দিত। কিন্তু শেঠবাবু, আমরা আপনার কি ক্ষতি করেছি? আমরা তো আপনার পর, তাই না? আমার মা, তোমরা পর নও। তোমাদের বাবা নরেশ ছিল আমার পরম বন্ধু। মরার সময় সে আমার হাত ধরে কসম দিয়েছিল যে আমি তোমাদের দুজনের খেয়াল রাখব। কিন্তু আমি ভীতু বেরোলাম, নিজের স্ত্রীর সামনে হেরে গেলাম। সন্ধেবেলা যখন বাধ্য হয়ে ওই শুকনো রুটি তোমাদের হাতে দিতাম, তখন মনে হতো যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তাই রাতের অন্ধকারে নিজের ঘর থেকেই চুরি করে তোমাদের খাবার দিয়ে যেতাম, যাতে আমার বন্ধুর মেয়েরা কখনো না খেয়ে না ঘুমায়। আমাকে মাফ করে দাও। রামানন্দের কথা শুনে দুই বোনের মন গলে যায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে কমলার কড়া গলা গর্জে ওঠে। বাহ, তাহলে এই খেলা চলছিল আমার আড়ালে। আমার সন্দেহ তো হয়েইছিলই যে ঘরের চাল ডালে ভাগ কে বসাচ্ছে। কমলা, তুমি এখানে? আমার কথাটা তো শোনো। কি শুনবো? নিজের কামানো টাকা চুরি করে এই ভিখিরিগুলোকে খাওয়াচ্ছ। নিজের ঘর জ্বালাতে লজ্জা করলো না? শুনে রাখো, আজ শেষবারের মতো। এরপর যদি তুমি এই মেয়েগুলোর দিকে ফিরেও তাকাও, তাহলে আমি চিরকালের জন্য এই ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। আজ থেকে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলে কমলা রাগে রামানন্দের হাত টেনে তাকে নিয়ে যায়। অসহায় রামানন্দ মাথা নিচু করে চুপচাপ তার সঙ্গে চলে যান। আর দুই বোন সেই অন্ধকার রাতে আবার একা একা কেঁদে ফেলে। সেই রাতের পর কয়েকটা দিন কেটে গেছে। শেঠের আশা পুরোপুরি বন্ধ। ঘরে রাখা সামান্য খাবারও শেষ হয়ে গেছে। দিদি, শেঠবাবু কি আর কখনো আসবেন না? ঘরে যে অল্প একটু খাবার ছিল, সেটাও কাল রাতে শেষ হয়ে গেছে। আমার খুব ভয় করছে। এই দুনিয়ায় কি আমাদের আর কেউ নেই? তুই তো সে রাতে দেখেছিলি গিন্নিমা কত রেগেছিল। শেঠবাবু আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু আমরা ওর ঘর ভাঙার কারণ হতে পারি না। আর রইল আমাদের কথা, তুই ভুলে গেছিস যে তোর এই দিদি বেঁচে আছে। এবার আমরা আর কারো দয়ায় বাঁচব না। কাল থেকে আমি নিজে ক্ষেত থেকে টাটকা সবজি এনে হাটে বেচব, দরকার হলে মজুরিও করব। আমরা দুজন মিলে নিজেদের অন্ন নিজেরাই জোগাড় করব, কারো উপর বোঝা হব না। দেখিস, এই খারাপ সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে। সেই রাতে জোরে ঝড় বইছে। ঠিক তখনই হঠাৎ ঘরের দরজায় খুব জোরে ধাক্কা পড়ে। তুই ভয় পাস না আখি, এখানেই বস, আমি দেখছি। মণি দরজা খুলতে সামনে ঘামে আর ধোঁয়ায় ভেজা কাঁপতে থাকা রামানন্দ দাঁড়িয়েছিলেন। মণিমা, সর্বনাশ হয়ে গেছে। বাড়ির গোদামে শুকনো খড় আর তেলের টিন রাখা ছিল। জোরে হাওয়ায় লণ্ঠন পড়ে আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। কমলা ভেতরে জিনিস সামলাচ্ছিল। ঠিক তখনই ছাদের চাদর ভেঙে পড়ে সে ভেতরেই আটকে গেছে। আগুন এত ভয়ঙ্কর যে গ্রামের কোনো লোক ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না, তাই ছুটে তোমার কাছে এসেছি। আরে না, এই তো খুব খারাপ হলো।
শেঠবাবু, আপনি কাঁপা বন্ধ করুন, সাহস রাখুন। গিন্নিমা আমাদের সঙ্গে যা করেছে সেসব পুরনো কথা। এই বিপদের সময় আমরা আপনাকে একাকী করে ছাড়বো? আঁকি তাড়াতাড়ি ওই ভেজা কম্বল আর জলের বালতিটা তোলো। চলুন শেঠবাবু, আমরা এক্ষুনি যাচ্ছি। গিন্নিমায়ের কিছু হতে দেব না। আগুনের লেলিহান শিখার মধ্যে মণি ভেজা কম্বল নিজের গায়ে জড়িয়ে গুদামে ঢুকে পড়ে। চাঙরের নিচে চাপা পড়া অজ্ঞান কমলাকে সে প্রাণের ঝুঁকি নিয়ে টেনে বাইরে বের করে আনে। যে কমলা মেয়েদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই মেয়েরাই সব ভুলে তার প্রাণ বাঁচাচ্ছিল। গিন্নিমা, একটু ব্যথা লাগবে, একটুখানি সহ্য করে নিন। এই পোড়া জায়গাটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দিদি, আপনার জন্য হলুদ দেওয়া গরম দুধ বানিয়েছে গিন্নিমা। আস্তে আস্তে খেয়ে নিন, তাড়াতাড়ি শক্তি ফিরে আসবে। তোমরা দুজন সারা রাত জেগে আমার পাশে বসে আছো। যে আগুনে আমার নিজের গ্রামের লোকেরা ভেতরে ঢুকতে ভয় পেল, সেই আগুনে তোমরা নিজেদের জানবাজি রেখে দিলে কেন মা? আমি তো তোমাদের শুধু কষ্টই দিয়েছি। এক সপ্তাহে দিনরাত সেবায় কমলা সেরে উঠে, আর সে বিছানায় বসেছিল। আজ তার পাথরের মতো মনটা মোম হয়ে গিয়েছিল। আমাকে মাফ করে দাও আমার মারা। আমি কত অন্ধ ছিলাম। যে চৌকাঠ থেকে আমি তোমাদের মাঝরাতে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, সেই চৌকাঠেই তোমরা আজ গুণে ঝাঁপিয়ে আমার প্রাণ বাঁচালে। আমি তোমাদের শুকনো রুটির জন্য কাঁদিয়েছি, আর তোমরা আমার কষ্টে চোখের জল ফেলেছ। আমি সত্যিই খুব খারাপ ছিলাম। কাঁদবেন না শেঠানিমা। যখন বাবা মা আমাদের ছেড়ে গেল, তখন আমরা আপনার মধ্যেই নিজেদের মাকে খুঁজে পেয়েছিলাম। আর একজন মা যদি ছেলে মেয়েকে বকেও দেয়, তাহলে ছেলে মেয়ে কি সেটা মনে রাখে? কত সরল তোমরা। আজ তোমরা নিজেদের ভালোবাসা দিয়ে আমার অহংকার ভেঙে দিলে। আমার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু আজ তোমরা আমাকে মা হওয়ার অনুভূতি দিলে। এবার তোমরা আর এতিম নও, তোমাদের মা বেঁচে আছে। আজ থেকে দুনিয়ার কোনো শক্তি আমার এই দুই মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কমলা, আজ তুমি শুধু এই মেয়েদের নয়, আমাকেও নতুন জীবন দিলে। আমার বন্ধু নরেশের আত্মা আজ সত্যিই শান্তি পেল। আজ এত বছর পর আমাদের এই ইট পাথরের বাড়িটা সত্যিকারের একটা ঘর হয়ে উঠল। কয়েক মাসের মধ্যে সেই বাড়ির দুনিয়া বদলে যায়। এখন বোনেরা হাটে সবজি বেচতে বাধ্য হয়ে নয়, বরং শখ করে যায়। বাড়ির চারদিকে হাসির ঝংকার। মনি, আখি, তোমরা কোথায়? আমার দুই পরী, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, আজ শহরের বাজার থেকে আমার মেয়েদের জন্য কি এনেছি। এই রঙিন নতুন জামা। আরে বাহ দিদি, দেখো বাবা আমাদের জন্য কি এনেছেন। সাবাস আমার সোনা। এবার আমাকে আর শেঠবাবু বলিস না। আমরা যখন তোমাদের নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি, তখন তোমরা আমাদের মা আর বাবা কেন বলো না? এই ঘরে এখন আর কোনো গিন্নি মা আর শেঠবাবু নেই, বুঝলি? লোকে খোঁটা দিত যে আমাদের কোনো সন্তান নেই, কিন্তু আজ বুঝলাম কপাল কেন আমাদের এত বছর খালি হাতে রেখেছিল। হয়তো সেই দিনটার জন্যই, যাতে নরেশ ভাইয়ের এই দুই অমূল্য আমানতই একদিন আমাদের ঘরের আলো আর আমাদের বুড়ো বয়সের লাঠি হয়ে ওঠে। আজ সত্যি আমার ঘর পূর্ণ হলো। ঠিক তখনই বাড়ির দরজায় কড়া নাড়ে। রামানন্দ দরজা খুলেন। বাইরে রতন দাদা আর অনিকেত দাঁড়িয়েছিল। আরে রতন দাদা আর সঙ্গে অনিকেত বাবু, আসুন, ভেতরে আসুন। রামানন্দ, কথাটা হলো এই, অনিকেতবাবু কয়েক সপ্তাহ ধরে হাটে মণি মাকে খুঁজছিল, খুব অস্থির হয়েছিল যে সে হঠাৎ কোথায় চলে গেল। তাই আমি ওকে সোজা এখানেই নিয়ে এলাম। রামানন্দ কাকা,
আমি মণিকে কড়া রোদে পুরো সততার সঙ্গে নিজের সংসার চালাতে দেখেছি। যে মেয়ে আপনজনের জন্য এতটা নিঃস্বার্থ হতে পারে, সে যে কোনো শুকনো ঘরকেও সবুজ করে তুলতে পারে। ঠিক যেমন একটা ছোট্ট বীজ অনুর্বর জমিকেও ফুলে ফলে ভরিয়ে দেয়। আপনাদের সবার মত থাকলে আমি মণিকে বিয়ে করতে চাই। দরজার পেছনে দাঁড়িয়ে মণি এইসব কথা শুনে ফেলে, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে পাশে দাঁড়ানো ছোট বোন আখির দিকে, আর তার মুখটা নিভে যায়। গোটা ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। মণি ভারী পায়ে সামনে এগিয়ে আসে। অনিকেত বাবু, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আমি হ্যাঁ বলতে পারবো না। কসম খেয়েছিলাম যে আমি আমার আঁখিকে কখনো একা ফেলবো না। ওকে ছাড়া আমার কোনো সংসার নেই। আরে পাগলি, তুই আখিকে একা কোথায় ফেলতিস? ও তো এখন আমার আর বাবার নিজের মেয়ে। ও তো এই ঘরেই রাজত্ব করবে। দিদি, মা একদম ঠিক বলছেন। আপনি আজ পর্যন্ত শুধু আমার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন, এবার আমাকেও তো সুখ দেখতে হবে। অনেকের দাদা খুব ভালো মানুষ, আপনি হ্যাঁ বলে দিন না দিদি। আপনাদের সবার যদি এতেই খুশি হয় তাহলে আমার এই সম্পর্ক মঞ্জুর। আরে বাহ, তাহলে আর দেরি কিসের? রামানন্দ, তাড়াতাড়ি মিষ্টি আনো আর বিয়ের দিনটাও পাকা করে ফেলো, না হলে অনিকেত বাবু রোজ হাটে আমার পেছনে পড়ে থাকবে আর আমার মাথা খাবে। সেই বাড়িতে সবচেয়ে বড় আলো ছিল সেটাই, যেটা ওই দুই অনাথ বোন নিজেদের পরিশ্রম, নিজেদের ত্যাগ আর নিজেদের অটুট ভালোবাসা দিয়ে নিজেরাই অর্জন করেছিল। আর এইভাবেই অন্ধকার থেকে শুরু হওয়া এই গল্প আলোয় এসে শেষ হয়। প্রিয় বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, যেমন একটা ছোট্ট বীজ মাটির অন্ধকারে চাপা পড়ে ধৈর্য ধরে সময় পার করে তবেই সবুজ গাছ হয়ে ওঠে, তেমনি মানুষ দুঃখের রোদে পড়ে তবেই খাঁটি সোনা হয়ে ওঠে। আর সত্যিকারের সম্পর্ক রক্তের নয়, ত্যাগ আর ভালোবাসাই তৈরি হয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়।